আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে যে আলোচনাটা করেছি সেখানে প্রায় সম্পূর্ণ আলোচনাটাই ছিল ফাইনাইট ভার্ব কেন্দ্রিক। তাই এই ক্লাসে নন ফাইনাইট ভার্বকে কেন্দ্র করেই আলোচনাটা করব। যদিও ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করার সময় এই নন ফাইনাইট ভার্বগুলিকে সাধারণ মনে হয়েছিল, কিন্তু আসলে এরা সাধারণ নয়। এরাও ইংরেজিতে অবিশ্বাস্যভাবে দরকারি এবং গুরুত্বপূর্ণ। এরা ফাইনাইট ভার্বের মতো নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না ঠিকই, কিন্তু জটিল বাক্য গঠনে এবং লেখায় বৈচিত্র্য যোগ করার জন্য এই ভার্বগুলি অপরিহার্য। এই নন ফাইনাইট ভার্বের তিনটি প্রধান প্রকার রয়েছে, যথা ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ড। ইনফিনিটিভ হচ্ছে ভার্বের বেস ফর্মের পূর্বে টু যুক্ত গঠিত হওয়া একটি ক্রিয়া, যেমন টু ইট, টু গো ইত্যাদি। তার মানে ইনফিনিটিভ ইজিক্যাল টু টু প্লাস V1। এখানে V1 মানে ভার্বের যে তিনটি রূপ থাকে, অর্থাৎ ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, এর প্রথমটিকে V1, দ্বিতীয়টিকে V2 এবং তৃতীয়টিকে V3 বোঝানো হচ্ছে। পার্টিসিপল, এটা তিনটি ভাগে বিভক্ত: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়, যেমন ইটিং, গোয়িং, রিডিং ইত্যাদি। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল ইজ ইকাল টু V1 প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপল, এটি সাধারণত ইডি, ডি, টি, ইএন ইত্যাদি দিয়ে শেষ হওয়া একটি ভার্ব বা ক্রিয়া, যেমন ইটেন, কুকড, বার্নড ইত্যাদি। তার মানে পাস্ট পার্টিসিপল ইজ ইকাল টু V3, মানে ভার্বের 3 নাম্বার ফর্ম। পারফেক্ট পার্টিসিপল, এটি ভার্বের 3 নাম্বার ফর্মের পূর্বে হ্যাভিং যুক্ত হয়ে গঠিত হয়, যেমন হ্যাভিং ইটেন, হ্যাভিং কুকড, হ্যাভিং গন ইত্যাদি। তার মানে পারফেক্ট পার্টিসিপল ইজ ইকাল টু হ্যাভিং প্লাস V3। বাকি রইল জিরান্ড, এটিও ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়, যেমন ইটিং, গোয়িং, রিডিং ইত্যাদি। তার মানে জিরান্ড ইজ ইকাল টু V1 প্লাস আইএনজি। একটা বিষয় খেয়াল করেছ, প্রেজেন্ট পার্টিসিপল ইজ ইকাল টু V1 প্লাস আইএনজি, আবার জিরান্ড ইজ ইকাল টু V1 প্লাস আইএনজি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে বুঝবো কিভাবে যে কোনটা প্রেজেন্ট পার্টিসিপল আর কোনটা জিরান্ড? আসলে এই বিষয়টি জানা খুবই জরুরি, তবে এই আলোচনার মধ্যে নয়। তার মানে কিছুই বলবো না তা নয়, মৌলিক কথাটুকু শোনো। এই V1 প্লাস আইএনজি যখন ভার্ব অ্যাডজেক্টিভের কাজ একত্রে করে তখন তার নাম হয় প্রেজেন্ট পার্টিসিপল, এবং V1 প্লাস আইএনজি যখন ভার্ব নাউনের কাজ একত্রে করে তখন তার নাম হয় জিরান্ড। তবে এরা প্রেজেন্ট পার্টিসিপল হোক আর জিরান্ডি হোক, এরা দুটোই হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে বন্ধুরা, একটু দেখে নিই এতক্ষণ আলোচনা থেকে মোটের উপর আমরা কি পেলাম। আমরা পেলাম ইনফিনিটিভ ইজ ইকাল টু টু প্লাস V1, প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ড ইজ ইকাল টু V1 প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল ইজ ইকাল টু V3 এবং পারফেক্ট পার্টিসিপল ইজ ইকাল টু হ্যাভিং প্লাস V3। হ্যাঁ বন্ধুরা, এই যে সিম্বলগুলি দেখতে পাচ্ছ, এই 4টি সিম্বল যদি কোথাও দেখতে পাও তাহলে নিশ্চিত থাকবে যে এটি একটি নন ফাইনাইট ভার্ব। এগুলি ব্যতীত জগতের সমস্ত ভার্বই ফাইনাইট ভার্ব, যৎসামান্য ব্যতিক্রম ছাড়া। যাই হোক, আমরা কিন্তু নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করার জন্য সিম্বলগুলি বের করে নিয়েছি। এখন একে একে এদের সম্পর্কে বিস্তারিত জানব, মানে দেখব কোথায় কখন কী উদ্দেশ্যে এরা ব্যবহৃত হয়। প্রথমে ইনফিনিটিভ দিয়ে শুরু করব। ইনফিনিটিভ, এটি ভার্বের বেস ফর্মের পূর্বে টু যুক্ত হয়ে নাউনের মতো কাজ করে, তাই এটি সাবজেক্ট এবং অবজেক্ট উভয় রূপে ব্যবহৃত হতে পারে। এটি যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন সেন্টেন্সগুলি হয় টু রিড ইজ এসেনশিয়াল, মানে পড়া অপরিহার্য। আবার টু ট্রাভেল ইজ মাই ফেভারিট হবি, মানে ভ্রমণ করা আমার প্রিয় শখ। এই সেন্টেন্স দুটিতে টু রিড এবং টু ট্রাভেল হলো সাবজেক্ট, কিন্তু কিভাবে বোঝা গেল? কেন?
আমরা তো জানি যে যার সম্পর্কে কিছু বলা হয় সেই হলো সাবজেক্ট। এই সেন্টেন্স দুটির প্রথমটিতে পড়া সম্পর্কে বলা হচ্ছে, তাই টু রিড হলো সাবজেক্ট, এবং দ্বিতীয় সেন্টেন্সটিতে ভ্রমণ সম্পর্কে বলা হচ্ছে, তাই টু ট্রাভেল হলো সাবজেক্ট। এছাড়া এই ইনফিনিটিভগুলি যে নাউনের কাজ করে সেটা কিন্তু একটু আগেই বলেছি। আর নাউনই তো পারে একটি সাবজেক্ট হতে। যাই হোক, ইনফিনিটিভ তো সাবজেক্ট এবং অবজেক্ট উভয় রূপে ব্যবহৃত হতে পারে। তাহলে কিভাবে বুঝবো যে ঠিক এই বাক্যটিতেই একটি ইনফিনিটিভ ব্যবহার করতে হবে এবং তা সাবজেক্ট হিসাবেই? তাহলে দেখো, আমরা যদি প্রথম সেন্টেন্সটির বাংলা ক্রিয়াটি উচ্চারণ করতে চাই তাহলে আমাদের বলতে হবে পড়া, এবং দ্বিতীয় সেন্টেন্সটির জন্য ভ্রমণ করা। দেখো, দুটি ক্রিয়াই উচ্চারণ করতে গিয়ে আমাদের অন্তস্থা আ শব্দটি উচ্চারণ করতে হচ্ছে, মানে পড়া, ভ্রমণ করা। তার মানে বাংলা ক্রিয়া উচ্চারণের সময় যদি অন্তস্থ আ পেয়ে যাও তাহলে বুঝে নিবে যে এখানে একটি ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, এবং তা সাবজেক্ট হিসেবেই। আরেকটি বিষয় জেনে রাখো, ইনফিনিটিভ সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে যেখানেই ব্যবহার হোক না কেন সেখানে তুমি চাইলে জিরান্ড ব্যবহার করতে পারবে, কারণ এরা দুটোই ব্যাকরণগতভাবে সঠিক। তবে স্পোকেনের ক্ষেত্রে জিরান্ড ফর্মটি একটু বেশি ন্যাচারাল শোনায়। যেমন রিডিং ইজ এসেনশিয়াল, আবার ট্রাভেলিং ইজ মাই ফেভারিট হবি। এখানে রিডিং এবং ট্রাভেলিং দ্বারা কাজের একটি প্রক্রিয়াকে বোঝানো হচ্ছে, কাজকে নয়, ইত্যাদি। চলো এবার অবজেক্ট হিসেবে এর ব্যবহারটা দেখে নেওয়া যাক। শি লাভস টু ডান্স, মানে সে নাচতে ভালোবাসে। আবার আই লাইক টু সুইম, মানে আমি সাঁতার কাটতে পছন্দ করি। এই সেন্টেন্স দুটিতে টু ডান্স এবং টু সুইম হলো অবজেক্ট। কিন্তু কিভাবে বোঝা গেল? কেন? আমরা তো জানি যে ভার্বকে কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই হলো অবজেক্ট। এখন যদি লাভস মানে ভালোবাসাকে প্রশ্ন করি যে কি ভালোবাসো, উত্তর পাওয়া যাবে নাচতে। আবার যদি লাইক মানে পছন্দকে জিজ্ঞাসা করি যে কি পছন্দ করো, উত্তর পাওয়া যাবে সাঁতার কাটতে। তাই টু ডান্স এবং টু সুইম এরা দুটোই হলো অবজেক্ট। এখন কথা হচ্ছে যে কিভাবে বুঝবো যে ঠিক এই বাক্যটিতেই একটি ইনফিনিটিভ ব্যবহার করতে হবে এবং তা অবজেক্ট হিসাবেই? তাহলে দেখো, দুটি সেন্টেন্সের বাংলা ক্রিয়া উচ্চারণ করতে গিয়ে আমাদের তে শব্দটি উচ্চারণ করতে হচ্ছে, মানে নাচতে এবং সাঁতার কাটতে। আর যদি বাংলা ক্রিয়া উচ্চারণ করতে গিয়ে আমাদের তে শব্দটি উচ্চারণ করতে হয় তাহলে বুঝবে যে এখানে একটি ইনফিনিটিভ ব্যবহার করতে হবে এবং তা অবজেক্ট হিসেবেই। আর এটা তো একটু আগেই দেখিয়েছি যে ইনফিনিটিভ সাবজেক্ট অবজেক্ট যেখানেই ব্যবহার হোক না কেন এর পরিবর্তে জিরান্ড ব্যবহার করা যাবে। যেমন শি লাভস ডান্সিং, আবার আই লাইক সুইমিং, ইত্যাদি। এখন একটি বিষয় তোমাদের মনে আছে কিনা জানি না, এই ইনফিনিটিভের আলোচনার শুরুতেই বলেছিলাম যে টু প্লাস ভি1 নাউনের কাজ করে, এবং ভি1 প্লাস আইএনজি যখন নাউনের কাজ করে তখন তা জিরান্ড হবে। ঠিক সেই কারণেই টু প্লাস ভি1-এর পরিবর্তে ভি1 প্লাস আইএনজি ব্যবহার করা গেল, মানে জিরান্ডটি ব্যবহার করা গেল। তার মানে ডান্সিং, সুইমিং এরা সব জিরান্ড। তার মানে ডান্সিং এবং সুইমিং এ দুটোই হলো নাউন। এই ইনফিনিটিভ সম্পর্কে একটি নোট দিয়ে দিলাম, স্মরণ রেখো। নো প্লাস ইনফিনিটিভ মানে নো প্লাস টু প্লাস ভি1 এরূপে ব্যবহৃত হলে টু এর আগে হাউ বসে। যেমন আই নো টু রিড, মানে আমি পড়তে জানি। এই সেন্টেন্সটি ভুল। সঠিক সেন্টেন্সটি হবে আই নো হাউ টু রিড, মানে আমি জানি কিভাবে পড়তে হয়, মানেই আমি পড়তে জানি। আশা করি ইনফিনিটিভ সম্পর্কে তোমাদের কনসেপ্টটা মোটামুটিভাবে ক্লিয়ার করতে পেরেছি। তাহলে আমরা জেনে নিলাম ইনফিনিটিভ সম্পর্কে। এবার প্রেজেন্ট পার্টিসিপেল সম্পর্কে জানব। তার আগে পার্টিসিপেলের মূল বিষয়টা সম্পর্কে জেনে নিই। পার্টিসিপেলগুলি মূলত ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ একই সাথে করে থাকে, তাই এদেরকে ডাবল পার্টস অফ স্পিচও বলা হয়। একটি উদাহরণ দেখি, তাহলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। ডোন্ট ডিস্টার্ব এ স্লিপিং ডগ, মানে ঘুমন্ত কুকুরকে বিরক্ত করো না। এই সেন্টেন্সটি দ্বারা এটা বোঝা যাচ্ছে যে কুকুরটি ঘুমাচ্ছে, সুতরাং এটি ভার্বের কাজ করছে। আবার যদি প্রশ্ন করা হয় কুকুরটি কেমন অবস্থায় আছে, উত্তর আসবে ঘুমন্ত অবস্থায়, মানে এটি একটি অবস্থা প্রকাশ করছে। আর অবস্থা প্রকাশ তো
অ্যাজেক্টিভেরই কাজ, তাই না? তার মানে স্লিপিং শব্দটি একই সাথে ভার্ব ও অ্যাজেক্টিভের কাজ করলো। আর কোনো ওয়ার্ড যখন এরকম আচরণ করবে তখনই সেটা একটি পার্টিসিপেল হবে। আশা করি পার্টিসিপেলের মূল চরিত্র বুঝতে পেরেছ। এবার প্রেজেন্ট পার্টিসিপেলের বিষয়টা দেখা যায়। ব্রিং মি দ্য ফ্লাওয়ার মানে ফুলটি আমার কাছে আনো। আরেকটি বাক্য দেখো, ইট ইজ ফ্লোটিং মানে এটি ভাসছে। বাক্য দুটিকে যদি যুক্ত করি তাহলে বাংলায় বলতে হবে ভাসমান ফুলটি আমার কাছে আনো। এই দুটো বাক্য যুক্ত করার কাজটি প্রেজেন্ট পার্টিসিপেলের সাহায্যে চমৎকারভাবে করা যায়। যেমন ব্রিং মি দ্য ফ্লোটিং ফ্লাওয়ার মানে ভাসমান ফুলটি আমার কাছে আনো। একটি বিষয় খেয়াল করেছ, দ্বিতীয় বাক্যে ফ্লোটিংয়ের আগে অবজুলারি ভার্ব ইজ ছিল, তখন সেন্টেন্সটি কন্টিনিউয়াস টেন্স গঠন করেছিল। কিন্তু কম্বাইন্ড সেন্টেন্সটিতে ফ্লোটিং শব্দটির আগে কোনো অবজুলারি ভার্ব নেই। এই কম্বাইন্ড সেন্টেন্সটিতে ফ্লোটিং হলো প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে এই প্রেজেন্ট পার্টিসিপল টেন্স গঠন করতেও প্রয়োজন হয়, আবার কম্বাইন্ড সেন্টেন্স তৈরি করতেও ব্যবহার হয়ে থাকে। আরেকটি সেন্টেন্স দেখো, ডোন্ট গেট অন দ্য বাস, বাসটিতে উঠো না। ইট ইজ রানিং, এটা চলছে। বাক্য দুটিকে যুক্ত করে পাওয়া যায় ডোন্ট গেট অন দ্য রানিং বাস মানে চলন্ত বাসটিতে উঠো না। এই শেষের বাক্যটিতে রানিং হলো প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এটি একই সাথে ভার্ব অ্যাজেক্টিভের কাজ করছে। ভার্বের কাজ করছে কিভাবে? গাড়িটি যে চলছে সেটা বোঝাচ্ছে। আবার যদি বলা হয় গাড়িটি কি অবস্থায় আছে, তাহলে উত্তর পাওয়া যাবে চলন্ত অবস্থায় আছে। আর অবস্থা প্রকাশ করা তো অ্যাজেক্টিভেরই কাজ। আশা করি খুব ভালোভাবেই প্রেজেন্ট পার্টিসিপেলের বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপেলের বিষয়টিও দেখে নিলাম। এখন জানব পাস্ট পার্টিসিপেল সম্পর্কে। পাস্ট পার্টিসিপেল হলো একটি ক্রিয়াপদের ফর্ম। এটি অধিকাংশ রেগুলার ভার্বের জন্য ক্রিয়াপদের বেস ফর্মের সাথে ইডি যোগ করে গঠিত হয়। যেমন ভার্বের বেস ফর্ম যদি কুক হয় তাহলে পাস্ট পার্টিসিপেল হবে কুকড, আবার জাম হলে হবে জাম্পড ইত্যাদি। এবং ইরেগুলার ভার্বগুলি একটি সামঞ্জস্যপূর্ণ প্যাটার্ন অনুসরণ করে না, তাই তাদের পাস্ট পার্টিসিপেলগুলো মুখস্থ করতে হয়। যেমন বেস ফর্মে যদি ইট থাকে তাহলে সেটা পাস্ট পার্টিসিপেল হয়ে যাবে ইটেন, গো থাকলে গন ইত্যাদি। এই পাস্ট পার্টিসিপেলগুলি মেনলি অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার হয়ে থাকে। দুই একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করা যাক। দ্য রিটেন নোট ওয়াজ ক্লিয়ার মানে লিখিত নোটটি পরিষ্কার ছিল। আর একটি সেন্টেন্স দেখি, দিস ইজ এ ব্রোকেন গ্লাস মানে একটি ভাঙা গ্লাস বা পানপাত্র। উপরের সেন্টেন্সটিতে রিটেন একটি অ্যাজেক্টিভের কাজ করছে, কারণ এটি নোট বিশেষ্য বা নাউনের অবস্থা বিশেষভাবে প্রকাশ করছে। যে নোটটি লেখা হয়ে গিয়েছে মানে একটি অবস্থা বোঝাচ্ছে, আর অবস্থা বোঝানো তো অ্যাজেক্টিভেরই কাজ। এবং দ্বিতীয় বাক্যটিতে ব্রোকেন হচ্ছে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভের কাজ কি? এরা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝায়। এখানে এই ব্রোকেন শব্দটি এই গ্লাস নাউনটির একটি অবস্থা বোঝাচ্ছে, যে গ্লাসটি ভাঙা। এরকম কোনো কিছু হয়ে গেছে এমন বোঝালে পাস্ট পার্টিসিপেল হয়। যেমন ইটেন মানে খেয়েছি, মানে অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। গন মানে গিয়েছি, মানে অলরেডি চলে গিয়েছি ইত্যাদি। পাস্ট পার্টিসিপেলের আরেকটি বিষয় আছে, যেহেতু এটি মূলত একটি ভার্ব তাই একে ভার্বের কাজ তো করতেই হবে, মানে এর বৈশিষ্ট্যের কথা বলছি। এই V3 মানে এই পাস্ট পার্টিসিপেলটি বি ভার্বের পরে এবং হ্যাভ ভার্বের পরেও ব্যবহৃত হয়। বি ভার্বের পরে এটি মূলত ব্যবহার হয় প্যাসিভ ভয়েস গঠন করতে, এবং হ্যাভ ভার্বের পরে যখন এটি ব্যবহৃত হয় তখন এটি পারফেক্ট টেন্স তৈরি করে। ভয়েস এবং টেন্সের আলোচনার মধ্যে এই পাস্ট পার্টিসিপেল সম্পর্কে বাকি আলোচনাটুকু করব। তাহলে আমরা পাস্ট পার্টিসিপেলও দেখে নিলাম। এখন দেখব পারফেক্ট পার্টিসিপেল। পারফেক্ট পার্টিসিপেল এটা ব্যবহার করতে হয় তখন যখন অতীতকালে দুইটি ক্রিয়ার মধ্যে একটি ক্রিয়া অন্য একটি ক্রিয়া শুরু হওয়ার আগেই সম্পূর্ণ হয়েছিল এমন বোঝালে। এটি সাধারণভাবে শুরুতেই বসিয়ে বাক্য গঠন করতে হয়। আসলে গ্রামারের কিছু বিষয় আছে যেগুলি সাধারণভাবেও সমাধান করা যায়। সেগুলি ব্যাকরণগতভাবে 100% সঠিক না হলেও ভুল নয়। ওই বিষয়গুলিকে 100% সঠিকভাবে
সমাধান করার জন্য এই পারফেক্ট পার্টিসিপেলটি ব্যবহার করতে হয়। মোট কথা, একটি বাক্যকে চরমতম সঠিক করবার জন্য এটি ব্যবহার করতে হয়। খেয়াল করো, পারফেক্ট শুনেই বোঝা যাচ্ছে যে নিখুঁত একটি বিষয়। চলো এবার একটি উদাহরণ দেখি। শি কমপ্লিটেড হার হোমওয়ার্ক, শি ওয়েন্ট টু ওয়াচ টেলিভিশন। এখানে কিন্তু দুটি কাজ ঘটেছে, যার একটি হচ্ছে বাড়ির কাজ শেষ করা, অন্যটি হচ্ছে টেলিভিশন দেখা, এবং এর একটি ক্রমও আছে, মানে পরপর ঘটেছে। এমন বোঝালে মূলত পারফেক্ট পার্টিসিপেল ব্যবহার করতে হয়। তাহলে কিন্তু এমনভাবেও বাক্য দুটিকে জয়েন্ট করে একটি সিম্পল সেন্টেন্সে পরিণত করা যায়। যেমন, কমপ্লিটিং হার হোমওয়ার্ক শি ওয়েন্ট টু ওয়াচ টেলিভিশন, মানে বাড়ির কাজ শেষ করে সে টেলিভিশন দেখতে গেল। এই সেন্টেন্সটিতে কমপ্লিটিং হলো প্রেজেন্ট পার্টিসিপেল। এই পার্টিসিপেলটি এখানে ব্যবহৃত হয়েছে এটা বোঝাতে যে টেলিভিশন দেখতে যাওয়ার ঠিক আগেই বাড়ির কাজ শেষ করেছিল। দেখো, বিষয়টি পাস্ট পারফেক্ট টেন্সের, কিন্তু জয়েন্ট করার ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি প্রেজেন্ট পার্টিসিপেল। তারপরেও সেন্টেন্সটি কারেক্ট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু পুরোপুরি সঠিক নয়। কেন পুরোপুরি সঠিক নয়? কারণ পাস্ট পারফেক্ট টেন্সে অতীতকালে দুটি কাজ ঘটে, তার মধ্যে যেটি প্রথমে শেষ হয় তার পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর পারফেক্ট মানেই তো হ্যাভের ছোঁয়া থাকতে হবে, কিন্তু এখানে তা নেই। সে কারণে এটি পুরোপুরি সঠিক নয়। 100% সঠিক বাক্যটি হবে, বা সবচেয়ে ভালো জয়েনিং হবে, হ্যাভিং কমপ্লিটেড হার হোমওয়ার্ক শি ওয়েন্ট টু ওয়াচ টেলিভিশন। এখানে কিন্তু পারফেক্ট পার্টিসিপেলের সিম্বলটা দেখতে পাচ্ছি। এখন একটি বিষয়, প্রথম বাক্যটির সাবজেক্ট কিন্তু বাদ পড়ল। আসলে এই জাতীয় বাক্যগুলি যখন তুমি জয়েন্ট করবে তখন বুঝতে পারবে যে প্রথম এবং দ্বিতীয় বাক্যটির সাবজেক্ট একই। তাই পুনরাবৃত্তি এড়াতে তুমি প্রথম সেন্টেন্সটির সাবজেক্ট বাদ দিতে পারো, তবে মেইন ক্লসের সাবজেক্টটি বাদ দেওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার জিরান্ড সম্পর্কে কিছু কথা বলা যায়। জিরান্ড ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন তা একই সাথে ভার্ব নাউনের কাজ একত্রে করে তখন তাকে জিরান্ড বলে। যেমন, টেকিং এক্সারসাইজ ইজ এ গুড হ্যাবিট, মানে ব্যায়াম করা একটি ভালো অভ্যাস। এখানে ইজ ভার্বের বাম পাশের সবটুকু হলো সাবজেক্ট, আর সাবজেক্ট যখন, তখন এটি নাউন ছাড়া অন্য কিছু নয়। আবার টেকিং একটি ভার্বের মতো কাজ করছে, যার অবজেক্ট হলো এক্সারসাইজ। তাহলে টেকিং শব্দটি মানে টেক প্লাস আইএনজি একই সাথে ভার্ব নাউনের কাজ সম্পূর্ণ করেছে, তাই টেকিং হলো একটি জিরান্ড। এটি সাবজেক্ট, অবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ প্রিপোজিশন ইত্যাদি হিসেবে ব্যবহৃত হতে পারে। যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন সেন্টেন্সটি হয় রাইজিং আর্লি ইজ এ গুড হ্যাবিট, মানে সকালে ওঠা একটি ভালো অভ্যাস। এখানে রাইজিং হলো জিরান্ড, কারণ এটি ভার্ব ও নাউনের কাজ একত্রে করছে। যখন অবজেক্ট অফ এ ভার্ব, শি এনজয়স সিঙ্গিং, মানে তিনি গান উপভোগ করেন। এই সেন্টেন্সটিতে সিঙ্গিং নাউনটি ভার্ব এনজয়েসের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার অবজেক্ট অফ এ প্রিপোজিশন হিসাবে, শি ইজ এক্সাইটেড অ্যাবাউট স্টার্টিং হার নিউ জব, মানে তিনি তার নতুন কাজ শুরু করার জন্য উত্তেজিত। এই সেন্টেন্সটিতে অ্যাবাউট হলো প্রিপোজিশন এবং স্টার্টিং হলো জিরান্ড, মানে নাউন। কারণ প্রিপোজিশনের পর সবসময় নাউন বসবে, অন্য কিছু বসতে পারে না, যৎসামান্য ব্যতিক্রম ছাড়া। তার মানে প্রিপোজিশনের পর আইএনজি যুক্ত ভার্ব যেখানেই দেখবে বুঝে নিবে এটি একটি জিরান্ড বা নাউন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল নন ফাইনাইট ভার্ব সম্পর্কিত আলোচনা। এই প্রসঙ্গে যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও, আমি চেষ্টা করব তার সমাধান দেওয়ার। আজ আর নয়, কথা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।